আমন্ত্রণ ইয়াংয়ের অনুষ্ঠানে যারা রাজ্যে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। আহ, কি নিয়ে আজকে আলোচনা করা যায়? অনেকগুলো বিষয় আছে। আজকে আমরা চিন্তা করেছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি তারুণ্যের জাগরণ। তারুণ্যের জাগরণ নিয়ে কথা বলছি কারণ বেশ কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে যেমন গত 5ই ফেব্রুয়ারির কথা যদি বলি, 5ই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের 3য় বর্ষপূর্তি হয়েছে। তিন বছর পার করে 4 বছরে পা দিয়েছে গণজাগরণ মঞ্চের আন্দোলন। সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সেই সঙ্গে তরুণরা বাংলাদেশে এই বাংলাদেশে যা যা করেছেন সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আজকে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে যে স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে শেরিফ আল শায়ার। তিনি ইনচার্জ গবেষণা বিভাগ বাংলা ট্রিবিউনে কাজ করেন। আর শেরিফ, আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আর সবসময় আমাদের অনুষ্ঠানে কেউ না কেউ অনলাইনের মাধ্যমে কিংবা কেউ না কেউ আমাদের সঙ্গে স্কাইপে কিংবা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন। আজকে অনেক দূর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন একজন, যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন ওমর শিহাব। তিনি যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন এবং আরও বেশ কিছু পরিচয় তার আছে, তার সাথে কথা বলবো। শিহাব, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আচ্ছা, যুক্তরাষ্ট্রে এখন সময় কীরকম? এখন দিনের বেলা গুড টাইম। আচ্ছা আচ্ছা, বিকেল। মানে আপনার খুব একটা কষ্ট হচ্ছে না তাহলে? না, জেগে থাকতে হচ্ছে না তাহলে? না, আমার রাত জাগতে হচ্ছে না। আচ্ছা, যাক, আমরা রাত জেগে আছি কিন্তু তিনি দিনের বেলা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সেবা আমি দুজনের সঙ্গে কথা বলবো। তবে আলোচনায় যাওয়ার আগে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে একটু বলতে চাই যে অনুষ্ঠান তো দেখছেন, শুধু দেখবেন কেন, ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারেন। আর নিশ্চয়ই টেলিফোন নম্বরগুলো এর মধ্যে স্ক্রিনে দেওয়া হয়ে গেছে। সেই অনুষ্ঠানের সময় আপনারা সেই টেলিফোনগুলো করে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন এবং আমাদের অতিথিদের কাছেও যে কোনো প্রশ্ন আনতে পারেন। আলোচনায় যাবো, তবে যাওয়ার আগে একটু প্রথমে দেখে নিতে চাই আজকে অনলাইন পত্রিকাগুলো আসলে কি, অনলাইন পত্রিকাগুলোতে কি কি সংবাদ এসছে সেই বিষয় নিয়ে কথা বলে তারপরে আমি যাব। সব তো বলা সম্ভব নয়। একদম আমি যদি কিছুক্ষণ আগে একটি খবর এসছে সেটি দিয়েই মানে একটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে জাতীয় ছাত্রদলের 736 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 11টার দিকে এই খবরটি এসছে এবং তারপরে পরেই গণমাধ্যমে এসছে। কাজে একদম নতুন ছাত্রদলের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এবং অনেক বড় কমিটি, কিন্তু 736 জনের একটা কমিটি ঘোষণা করা হয়েছে। এই যে ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করা হলো, আপনার কি মনে হয় যে আমরা তো ছাত্রদলের মোটামুটি ঢাকায় যদি বলি মোটামুটি কার্যক্রম তো প্রায় নেই বললেই চলে, এই কমিটির মাধ্যমে কি উজ্জীবিত হবে কিনা, কি মনে হয়? না, বিএনপির সামনে তো এখন আসলে দল গোছানোটাই তাদের জন্য একটা বড় বিষয় এবং আমার মনে হয় যে এই পুরো বছরটাই তারা হয়তো সেদিকেই মনোনিবেশ করবে। আর সেই জায়গায় ছাত্র রাজনীতির তো একটা বড় ভূমিকা থাকতেই হবে, যেহেতু তারা এর আগে যে আন্দোলনগুলো করেছে বিগত 2 বছর আমরা দেখেছি, সেই প্রতিটি আন্দোলনই তো অনেকটা বিতর্কিত ছিল। তো এখন এই নতুন কমিটি, যদিও ছাত্র এটি অঙ্গ সংগঠন, তো তাদের তো অবশ্যই বিএনপি চাবে যে তারা একটা সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসবে। তো আমরাও আশা করি বিএনপি এর আগে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সবসময় আমরা কিন্তু ছাত্রদলকে মেইন ফোর্স হিসেবেই দেখেছি, কিন্তু ইদানিং যে আন্দোলনে ছাত্র দলের খুব একটা অংশগ্রহণ আমরা দেখতে পাইনি। আর সবসময় ছাত্র দলের ক্ষেত্রে কিংবা যে কোনো ছাত্র সংগঠনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অনেক বছর হয়ে গেছে তারা শিক্ষায় আছেন, পড়াশোনা করছেন। তো এই আমরা যদি বলি যে তারা আসলেই ভালো ছাত্র কিনা বা পড়াশোনা ঠিকমতো শেষ করতে পারছে কিনা, এ ধরনের নেতৃত্ব বিএনপি ছাত্র দলের মধ্যে এনেছে কিনা এবার এটা দেখার বিষয়। সামনে হয়তো আরো আমরা খবরটি পেলে বিস্তারিত জানতে পারলে কারা কারা আছেন আরো বলতে পারবো, কারণ ছাত্র দলের কিন্তু এর আগে একটা দুর্নাম ছিল যে তার অছাত্রকে ছাত্র দলের নেতৃত্বে নিয়ে আসেন ব্যাপারে দুর্নামকে সবসময় ছিল। আরেকটি খবর একটি আমার মনে হয় বেশ আলোচনা আপনাদের বাংলা ট্রিবিউনে এসছে, সেটি হচ্ছে যে চলতি সপ্তাহেই ইউনিয়ন পরিষদের নির্বাচনের তাফসিল ঘোষণা করা হচ্ছে এবং এটিও বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এখন দলীয় প্রতীকে হচ্ছে, সেই চেয়ারম্যান ইলেকশন সম্ভবত এবারও নির্বাচনটি দলীয় প্রতীকেই হবে। এই যে স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে হচ্ছে, পৌরসভাটি হয়েছে, এই অভিজ্ঞতা থেকে কি মনে হয় সাধারণ মানুষকে এটি ভালোভাবে গ্রহণ করেছে কিনা? সাধারণ মানুষ আসলে এই ধরনের নির্বাচন কিন্তু আগে অঘোষিতভাবে অনেকটা দলীয়ই ছিল। তো এখন মানুষ তো এটা জানে, এটা মানে আবার নতুন করে বলার কিছু নাই। তো মানুষ আমার ধারণা এটা স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করেছে, এটাকে অস্বাভাবিক মনে করার আমি কোনো কারণ দেখি না। আচ্ছা, সাধারণ নিয়েছে। আরেকটি খবর
পড়তে চাই, সেটা বেশ তরুণদের জন্য বেশ ইন্সপায়ারিং একটি খবর এবং আমাদের জন্য বেশ আনন্দের। সেটি হচ্ছে যে আমাদের মুস্তাফিজ, ফাস্ট বোলার মুস্তাফিজ, তরুণ ফাস্ট বোলার, তিনি তার নিলাম হয়েছে আইপিএলে এবং হায়দ্রাবাদ সানরাইজে তিনি কিনে ফেলেছেন তাকে, এবং 1,40,00,000 রুপিতে তাকে কিনেছে। আমি মনে হয় এটি একটু আমার মনে হয় ওমর সাহেবের কাছে জানতে চাইবো। ওমর সাহেব, এই যে আমাদের একজন ফাস্ট বোলার এখন বিশেষ করে এই প্লেয়ারদের যে আইপিএলে যে পরিমাণ ডিমান্ড হচ্ছে, আমি যদি বলি যে সাকিব আল হাসান এরই মধ্যে তো সেখানে বেশ পপুলার এবং তিনি তো সেখানে তারকা, এখন মুস্তাফিজকে নিয়েও টানাটানি হচ্ছে। নিলামে যেভাবে দেখলাম, যে নিলাম আমরা দেখেছি, সেখানেও দেখতে পারেন বেশ বিট করে নেওয়া হলো মুস্তাফিজকে। এটি কেমন লাগে? আপনি তো যুক্তরাষ্ট্রে থাকেন, এই দূর দেশে থেকে এই বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের ধীরে ধীরে যে বিশ্ব বাজারে, যদি বিশ্ব ক্রিকেটে বলি যে তাদের একটা অবস্থান তৈরি হচ্ছে, এই বিষয়টি কেমন লাগে? আমরা ল্যাবে যখন আমাদের ভারতীয় বন্ধুদের সাথে কথা হয়, আমরা নিজে থেকে এখন ক্রিকেটের কথা তুলি আর কি, আচ্ছা। যে যাতে ওরা একটু প্রশংসা করে। মানে বিশেষ করে ওরা যখন, মানে অন্য দেশের লোকজন যখন হেরে যায়, তখন আরো বেশি বেশি তুলি আর কি, আচ্ছা যে জিজ্ঞেস করি এটা দেখেছো, ওই খেলা দেখেছো, একে চিনো, এরকম জিজ্ঞেস করি, ভালো লাগে। আচ্ছা, এবং এই পিসিএল যে হচ্ছে এবং সেখানে কিন্তু পাকিস্তান প্রিমিয়ার লিগ যে হচ্ছে, হ্যাঁ, সেখানেও কিন্তু আমাদের সাকিব আল হাসান খুবই ভালো করেছে। আজকের খেলায় তামিম 50 করেছে, পরপর দুটি ম্যাচে পরপর দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করলো, এবং এটা বেশ ইন্সপায়ারিং আমার। তবে দুঃখের বিষয় মুশফিক এখনো পর্যন্ত নামতে পারেনি। নিশ্চয়ই নামবে, এবং এই যে আমাদের যে যুব বিশ্বকাপ হচ্ছে, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের তরুণরা খুব ভালো। আমি তো আশাবাদী যে এবার বাংলাদেশ অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবেই। আচ্ছা। এটা একদম আমি আশাবাদী, এবং আশাবাদী এবং বিশ্বাস করি নিশ্চয়ই আমাদের দেশ নিশ্চয়ই থেকে হবে, আমরা প্রথমবারের মতো এবং এটাই কিন্তু আইসিসির যে কোনো টুর্নামেন্টে, মানে বাংলাদেশ কিন্তু এবারই প্রথম সেমিফাইনালে গেল। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি। এবং এই তরুণরাই তো বাংলাদেশের জাতীয় দলের খুব তাড়াতাড়ি হাল ধরবে, তারাই পাইপলাইনে যদি বলি কেউ খারাপ করলে তারাই রিপ্লেস করবে। তো খুবই ভালো একটা আমাদের জন্য সম্ভাবনা যে আমরা আসলে শুধুমাত্র এই জাতীয় দল দিয়েই যদি চিন্তা করি যে না, সামনের দিনগুলো আর ভালো করবে, তাহলে ভালো রিপ্লেস আছে। ওকে, আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, নিশ্চয়ই এর মধ্যে নিশ্চয়ই আরো পড়বো, আরো কোনো খবর থাকলে আমরা নিশ্চয়ই আলোচনা করব। গণজাগরণ মঞ্চে বলছিলাম, গণজাগরণ মঞ্চের তৃতীয় বর্ষপূর্তি পালন করলো তারা। গণজাগরণ মঞ্চের যাদের সাথে কথা বলেছি আমি এই তৃতীয় বর্ষপূর্তি হিসেবে, তারা যেটি বলছেন যে আমি প্রাপ্তি অপ্রাপ্তির কথা জানতে চাচ্ছিলাম। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার সাথে আলোচনার সময় তিনি আমাদেরকে একটা ইন্টারভিউ বলেছেন যে আসলে প্রাপ্তি অপ্রাপ্তি এখন তিনি আর মেলাতে চান না। তিনি বলছেন যে গণজাগরণ মঞ্চের এখন মূল হচ্ছে যে তাদের যে যুদ্ধাপরাধীর বিচারের যে দাবি আছে, সেটির সঙ্গে তারা এখন গণমানুষের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেটি নিয়ে আন্দোলন করতে চান, এবং গণমানুষের মাউথপিস হিসেবে তারা কাজ করতে চান। আচ্ছা, তারা এটা বলেছেন। আপনার কি মনে হয় গণজাগরণ মঞ্চের 3 বছরের এসে যে চেতনা নিয়ে গণজাগরণ মঞ্চ জন্ম হয়েছিল, তারা সেখানে আছে কিনা, এবং জনগণের এই গণমানুষের মাউথপিস হওয়ার যে তারা দাবি করছে, যে তারা হতে চায়, সেখানে তারা কতদূর সফল হয়েছে মনে হয়? না, এখানে একটা বিষয় হলো কি যে আপনি গণজাগরণ মঞ্চ বলছেন, আমি আসলে এটাকে শাহবাগ আন্দোলন হিসেবে দেখতে চাই। হ্যাঁ, গণজাগরণ মঞ্চ তো একটা সাংগঠনিক কাঠামো, যেহেতু তো শাহবাগ আন্দোলন যেভাবে বাংলাদেশে ছড়িয়েছে, মানুষের মনের ভিতরে যে বীজটা বপন হয়েছে, এটা কিন্তু একটা লং টার্ম রেজাল্ট আমরা অনেক পরে পাবো। আমরা এখনই সেই আশাটা করাটা উচিত হবে না। আবার যেমন যদি তার আগে আসি, যেমন 92-এ শহীদ জননী জাহানারা ইমামের যে গণ আদালত, সেটার ধারাবাহিকতাই তো একটা সময় গণজাগরণ মঞ্চ গঠিত হয়েছে। এখন মাউথপিস হিসেবে অবশ্যই ওরা কাজ করবে, এবং গণজাগরণ মঞ্চ কিন্তু এটা নতুন করছে না। এর আগে ওরা বহু সোশ্যাল অনেক ইস্যুতে তারা কাজ করেছে। আমরা দেখেছি রানা প্লাজা যখন পড়ে যায়, তখন কিন্তু তারা একটা মানে সহযোগিতা তাদেরকে করেছে, তাদের কর্মীরা গিয়েছিলেন সেখানে, গিয়েছে। এমনকি রামুতে যখন হামলা হলো, তখনও কিন্তু তারা ওখানে গিয়েছে। তো তারা কিন্তু ছোট ছোট কাজ আস্তে আস্তে বিভিন্ন জায়গায় গিয়ে করেছে। তো নতুন করে যদি এটা আসে, আমি বলবো যে এটা একটা ভিন্ন আস্থার জায়গা হতেও পারে আমাদের জন্য। কারণ আমাদের যে মূলধারা, যারা আমাদের মাউথপিস হওয়ার কথা, যারা আমাদের কথা তুলে ধরার কথা, তারা তো আসলে খুব একটা বড় ভূমিকা রাখতে পারছেন না। তো সে জায়গায় যদি গণজাগরণ মঞ্চ আসে, আমার মনে হয় না যে খুব একটা খারাপ হবে। আচ্ছা, ওমর সাহেব, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে গণজাগরণ মঞ্চের তৃতীয় বর্ষপূর্তি হলো 3 বছরে, আপনি কি যখন শুরু হয় তখন কি আপনি বাংলাদেশে ছিলেন?
আমি সবসময় বাইরে ছিলাম, বাট আমি এটা খুব ভালো করে ফলো করেছি। আচ্ছা, আমি এই জায়গা থেকে একটু আপনাকে জানতে চাইবো যে যেহেতু বাংলাদেশের বাইরে আপনি ছিলেন, বাংলাদেশের হ্যাঁ। বাইরে থেকে আসলে গণজাগরণ মঞ্চের এই ৩ বছর আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে এটা আমাদের প্রজন্মের আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। হ্যাঁ, গণজাগরণ মঞ্চ যেটা করেছে সেটা হচ্ছে ওরা খুব ভালোভাবে এটা পরিষ্কার করে দিয়েছে বাংলাদেশের রাজনীতি কারা করবে, কারা করবে না। আচ্ছা, আপনি আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনা, আপনি যদি ৭২-এর সংবিধানের মূলনীতিগুলোতে বিশ্বাস করেন, আপনি বাংলাদেশের রাজনীতি করবেন। যদি বিশ্বাস না করেন তাহলে আপনি করবেন না। এই ব্যাপারটা ওরা প্রতিষ্ঠা করেছে। শুধুমাত্র এটার জন্যই আমরা সবসময় গণজাগরণ মঞ্চকে মনে রাখবো। আচ্ছা, এবং গণজাগরণ মঞ্চ এখন যেটা চাচ্ছে এই জিনিসটা আরো ভালো করে সবার মধ্যে ঢুকিয়ে দিতে, কারণ প্রত্যেক বছর নতুন নতুন প্রজন্ম আসছে, তারা রাজনীতি সম্পর্কে উৎসাহিত হচ্ছে। অনেকে এখন অনেক বাচ্চা কাচ্চা আছে যারা হয়তো গণজাগরণ মঞ্চের সময় আরো ছোট ছিল। হুম, কাজে এটা সবসময় একটা চলমান সবাইকে বুঝাতে হবে যে এই আদর্শগুলোতে একমত। তো অবশ্যই আপনি যদি বলেন প্রাপ্তি, অলরেডি ইতিমধ্যে আমরা যা পেয়েছি এটা দিয়ে আমরা এইটাকে পুঁজি করেই আমরা অনেক দিন চলতে পারবো। এটা অনেক অনেক বড় ব্যাপার। এটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, আমি যদি এক কথা আপনার জানতে চাই, গণজাগরণ মঞ্চের অর্জনটা আসলে এই যদি অনেক তো তারা অনেক দাবি ছিল, অনেক কিছু হয়েছে। আমি যদি বলছি এক কথা যদি বলেন গণজাগরণ মঞ্চের আসলে মূল অর্জনটা কি হয়েছে এখন পর্যন্ত? জয় বাংলা স্লোগানটা যে আমাদের সবার, আচ্ছা, সেটা প্রতিষ্ঠা করা। আচ্ছা, এটা কিন্তু গণজাগরণ মঞ্চের সংগঠকরাও দাবি করেন যে হ্যাঁ, জয় বাংলা। জয় বাংলাকে ছড়িয়ে দেওয়ার পিছনে যে জয় বাংলা যে শুধু একটি দলের স্লোগান নয়, জয় বাংলা যে সারা বাংলাদেশের বাঙালিদের স্লোগান, এটা কিন্তু গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে এই যে গণজাগরণ মঞ্চের আমি ৩ বছরে যদি বলি, আমি গণজাগরণ মঞ্চ এখন কি করছে সেটা যদি আমি প্রাপ্ত অপ্রাপ্তের হিসাব না করি, আমি একদম যদি ২০১৩ সালে ৫ই ফেব্রুয়ারিতে ফেরত যাই, তার আগ পর্যন্ত কিন্তু আমরা যদি দেখি যে এই যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অনেক কথা হয়েছে, যুদ্ধাপরাধীদের আমরা অনেক কিন্তু অনেক কি বলবো যে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের নানা ধরনের মন্তব্য শুনেছি, বাংলাদেশে কোনো ধরনের যুদ্ধাপরাধ হয়নি এ ধরনের মন্তব্য আমরা শুনেছি। সেভাবে আপনাকে জানতে চাইবো যে হঠাৎ করে কেন ৫ই ফেব্রুয়ারি এসে ২০১৩ সালে হঠাৎ করে তরুণরা এভাবে জেগে উঠলো? মানে এটা কি অনেক দিনের ক্ষোভ একসঙ্গে মানে বের হওয়ার জায়গা পাচ্ছিল না, একটা সময় সুযোগ পেয়ে এটা ব্লাস্ট হয়েছে এরকম কিছু? আগে কেন তার প্রথমত তরুণরা কেন করেননি? প্রথমত এটা হঠাৎ করে না। আচ্ছা, হ্যাঁ, মানে যখনই ১৯৭২ সাল থেকেই যখনই যুদ্ধাপরাধের দের ব্যাপারটা এসেছে, তখনই কোনো না কোনো জায়গায় সাধারণ মানুষ প্রতিবাদ করেছে। কম হোক বেশি হোক করেছে, এবং বেশিরভাগ সময় সেটা তরুণরা করেছে। কাজে প্রথমত এটা হঠাৎ করে না। তবে ৫ই ফেব্রুয়ারি বিস্ফোরণটা ছিল অনেক বেশি। এর কারণটা হচ্ছে এর আগ পর্যন্ত মানুষ চিন্তা করতো যে ঠিক আছে, একটা খারাপ সরকার আছে, ওরা যদি দেয় সাপোর্ট দিচ্ছে, একসময় হয়তো ঠিক হবে। কিন্তু একটা পর্যায়ে এসে দেখা গেল যে আম আপনার ইভেন মানুষ তো এটা আশা করে যে আর কেউ না হলেও অন্তত আওয়ামী লীগ সরকারের আমলে বিচারটা হবে। হুম, আর এর আগে বড় বড় পত্রিকাগুলো এক ধরনের একটা মানুষের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া নিয়ে একটা অবিশ্বাস তৈরি করেছিল। আচ্ছা, তারা 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 এরকম অনেক লেখকের লেখা ছাপিয়েছে যেখানে বলা হচ্ছিল যে এই বিচারটা ঠিক মতো হচ্ছে না, এখানে ২ নাম্বারই করার চেষ্টা করা হচ্ছে। কাজে ওসব কারণে মানুষের একটা আরেকটা মানে মানুষ খুব মন খারাপ ছিল যে আচ্ছা, এরা সোহেব আপনার কাছে আমি আবার আসছি, একটা ফোন আছে, ঠিক আছে। ফোনটা নিয়ে আপনার কাছে আসছি। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? অ্যাডভোকেট ইসমাইল বলছি। যে কোত্থেকে বলছেন ভাই? ঢাকা থেকে বলছি। আচ্ছা, ইসমাইল সাহেব বলেন। আমাদের আপনার উপস্থাপক হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন। গণজাগরণ মঞ্চ যে ছোট্ট থেকে বিশাল মহাসমুদ্রে পরিণত হইয়া বাংলাদেশের স্বাধীনতা পক্ষের মানুষকে একত্রিত করে যে বিশাল একটা গণজামায়াত করলো, তাতে সরকার বাধ্য হইয়া যে আইন পরিবর্তন করলো, এই জন্য গণজাগরণ মঞ্চকে আমরা এই ২য় বৎসরে আন্তরিক সাধুবাদ জানাই এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ এবং তাদের অগ্রযাত্রাকে আমরা আশা প্রকাশ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। না, এই আইন পরিবর্তনটা কিন্তু গণজাগরণ মঞ্চের প্রাথমিক সফলতা হিসেবে আমরা তখনই বলেছি যে একদম প্রাথমিক এবং প্রথম সফলতাটাই কিন্তু ছিল যে সংসদে আইন পাশ করা।
যে এবং রাষ্ট্রপক্ষ আপিল সবচেয়ে করতে সবচেয়ে পারবে। বেশি একটা অহিংস আন্দোলনের মাধ্যমে হ্যাঁ। যে সরকারকে বাধ্য বাধ্য করা যায় করা। একটা সংসদে একটা আইন পরিবর্তন করার। এটাও কিন্তু একটা মানে প্রতিষ্ঠিত হয়েছে যে অহিংস আন্দোলনের মাধ্যমেও দাবি আদায় করা যায়, আচ্ছা। এটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশে। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো কথা বলবো, তার আগে একটা বিরতি দিতে হচ্ছে। দর্শক, বিরতির সময় হয়ে গেছে, নিশ্চয়ই বিরতির পর আমাদের সঙ্গে থাকছেন। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম তারুণ্যের জাগরণে এমন একটি বিষয় নিয়ে। আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে আছেন শরীফ আল সায়ার। তিনি বাংলা ট্রিবিউনে কাজ করেন এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন ওমর শাহাব। তিনি সেখানে পড়াশোনা করছেন এবং তারও আরও কিছু পরিচয় আছে। আমি বিরতিতে যাওয়ার আগে ওমর সাহেব আপনার কাছে ছিলাম, আপনি বলছিলাম যে হঠাৎ করেই কেন তরুণরা ওই সময়টাতে হঠাৎ করে এই আন্দোলনে মানে হঠাৎ করে খেপে গেল কেন, যদি বলি আমি যুদ্ধাপরাধের বিরুদ্ধে এতদিন কেন তারা তাদের এই জাগরণটা আমরা লক্ষ্য করিনি? মানে ক্ষোভটা আগে থেকেই ছিল। মানে একটা জিনিস এটা ম্যাজিকের মতো হয়নি। তো যেটা হয়েছে, ওই দিন এমনিতেও লোকজন শাহবাগে যাওয়ার কথা ছিল কিছু লোকের, কারণ রায়টা দেওয়া হবে, সবাই ওখানে যাবে একত্রে, সবাই সবার সাথে তাদের অনুভূতি শেয়ার করবে। তো তারা যখন এসে দেখলো যে রায়টা একটু অন্যরকম হয়ে গেছে, তখনই আসলে তাদের মনটা খুব খারাপ হয়ে গেছে এবং সেটা আস্তে আস্তে রাগে পরিণত হয়েছে। আচ্ছা কিন্তু এটা 40 বছরের পুরনো রাগ, এটা হঠাৎ করে হয়নি। আচ্ছা, আমি আসছি, একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, কে বলছেন? জি ভাই, আমি সৌদি আরব তাবুক থেকে ওয়াব ভাই বলছিলাম। জি ওয়াব ভাই, বলেন। জি, আজকে আপনার উপর আমি খুব রাগ। কেন ভাই? কারণ আমরা বিদেশ থেকে বসে থেকে আমরা একটার উপরে বিশ্লেষণ করি এবং ব্যাপকভাবে কথা বলতেছি। আপনারা তো আমাকে 1 ঘন্টা সময় দিবেন না, আপনি ক্রিকেট, গণজাগরণ, নির্বাচন, কতগুলো কটার জবাব। আপনার কি জানা সেটা বলেন। আমরা তো বসে থাকি, আমরা ইয়ং জেনারেশনকে জাগরিত করার জন্য রাত্রের অন্ধকারে নিশিরাত্রে এই কথাগুলো বলবো। আমাদের ইয়ং জেনারেশন জানা, কিন্তু আমাদের মুস্তাফিজ যে এত টাকায় বিক্রি হলো, আপনি খুশি হননি? আমাদের মুস্তাফিজ যে এত টাকায় বিক্রি হলো, আপনি খুশি হননি? তার যে মুস্তাফিজ বিক্রি হয়ে গেছে, মুস্তাফিজ তো বিক্রি হয়ে আমাদের দেশকে ধ্বংস করতেছে। আমাদের বাইরে গেলে তাদের পতন করবে। কথা বলি, আমাদের দেশে আমাদের প্লেয়াররা খেলবে, আমরা উৎসাহিত হবে। কথা বললেন, বিদেশেও তাদের দিক থাকে। আপনার প্রশ্নটা বলেন ভাই, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন হলো গণজাগরণ সম্বন্ধে বলি। জি প্লিজ। এই গণজাগরণের ব্যাপারে আমি একটা আইডিয়া দিতেছি। আপনি দেখেন, আমাদের দেশে চোরকে যদি আপনার সরাসরি যদি চোর বলেন, তার 100 বছর আয়াত কমে যাবে। এই গণজাগরণে তুই জায়গার যদি আমার কোচি বাচ্চারা যদি কথা না বলতো, তাইলে আওয়ামী লীগ সরকারের পতন হইতো। কারণ কাদের মোল্লার ফাঁসির পরে যে পরিস্থিতিতে সরকার পড়েছে, ডক্টর এস এম সরকার যে আসি আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহর তরফ থেকে এসে গণজাগরণ সৃষ্টি করে যে একটা সৃষ্টি করেছে, সরকারের জয় হয়েছে, গণজাগরণের জয় হয়েছে এবং যুদ্ধ অপরাধীর ফাঁসি হচ্ছে এবং যুদ্ধ অপরাধীর পতন হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার পতন হচ্ছে। আচ্ছা, 732 না, যদি সারা বাংলাদেশ নিয়ে কমিটি করে, তাদের আর উন্নত হবে। আপনি দেখেন। আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আপনি কিন্তু আবার আমরা পত্রিকা যেটা পড়ি সেই আলোচনায় চলে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, বলছিলেন যে আসলে গণজাগরণ বলছেন যে গণজাগরণ মঞ্চ যদি ওই যে ছেলেরা যে তুই রাজাকার ধরে না তুলতো, তিনি বলছেন যে তখন যে পরিস্থিতি তৈরি হয়ে গেছিল আর যুদ্ধপরাধের বিচার হতো না। আমার মনে হয় না যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে মানুষ কিন্তু আসলে তখন থেকেই এই বিষয়টাতে নজর দিয়ে রেখেছিল যে আসলে প্রথম যে রায়টি হয়েছিল আবুল কালাম আজাদ, তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল এবং তিনি কিন্তু পলাতক। তো 2 নম্বর রায়টি ছিল আসলে কাদের মোল্লা। তো সবাই অপেক্ষা করছিল আসলে এই রায়টা উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করবে, আর যেহেতু সে তখন বন্দী। তো যখন এই রায়টা হলো, তখন স্বাভাবিকভাবেই সবার মধ্যে একটা রাগ কাজ করেছে, হতাশা কাজ করেছে। ওখান থেকেই তো আসলে এই আন্দোলনটা গড়ে উঠেছে। আচ্ছা,
ওমর সাহেব আপনাকে যেটা জানতে চাইবো, আপনারা তো বাইরে, আপনি যে বলছেন যে পুরো সময়টাতে আপনি দেশের বাইরে ছিলেন, বাইরে থেকে হ্যাঁ। এই গণজাগরণ মঞ্চের আন্দোলনটা আপনাদেরকে কতটা ছুঁয়েছে? বা আমরা তো দেখছি বিশ্বের বিভিন্ন জায়গায় গণজাগরণ মঞ্চের এই কর্মসূচিগুলো বাঙালিরা পালন করেছে। যদি হ্যাঁ। ওই অবস্থায় কি কি মনে, তখন কি ধরনের অনুভূতি আপনাদের মাঝখানে কাজ করতো? আম, এটা এটা আসলে কি বলবো, মানে আমার পরিচিত যতগুলো বিশ্ববিদ্যালয় আমি জানি বাংলাদেশি ছাত্রছাত্রীরা আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে গণজাগরণ মঞ্চ, শাহবাগ আন্দোলনের সাথে বা গণজাগরণ মঞ্চের বিভিন্ন কর্মসূচির সাথে কিন্তু সংহতি প্রকাশ করা হয়েছে, এবং এগুলো খুবই ওয়েল ডকুমেন্টেড। এগুলো আপনি চাইলেই মানে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে পাবেন। আমাদের আইসিএসএফ এর ওয়েবসাইটও আছে। আম, বিশেষ করে যখন বিভিন্ন সময় ফাঁসির রায় হয়েছে, তার আগের রাতগুলোতে অনেক সময় দেখা গেছে যে ছাত্রছাত্রীরা সবাই একসাথে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাত জেগে, যে আসলে বাংলাদেশে যখন দিনের বেলা তখন কি হবে। এটা হচ্ছে শুধু অপেক্ষার ব্যাপারটা, শুধু তাই নয়, এর পাশাপাশি কিন্তু তারা অনেক দরকারি কাজগুলো করেছে। আপনার শাহবাগ আন্দোলন কিন্তু অনেকগুলো স্তরে হয়েছে। একটা স্তর হচ্ছে একদম রাজপথে, যেখানে মূল সবার সামনে ছিল গণজাগরণ মঞ্চ। এর বাইরে কিন্তু একটা বিশাল আন্দোলন হয়েছে অনলাইনে, ইন্টারনেট স্ফেয়ারে, যেটা হয়েছে মূলত টুইটার এবং ফেসবুকে, টুইটার, ফেসবুক এবং ব্লগে। কারণ বিদেশে অন্য দেশের যারা এখানে যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়িয়েছে, তারা কিন্তু কেউ শাহবাগের রাজপথে গিয়ে আন্দোলনটি করেন। ওখানে ফ্রন্টটা ছিল একটু ভিন্ন। তারা তারা যেটা করেছে, তাদের বিভিন্ন বক্তৃতাগুলো পাবলিশ করেছে বিভিন্ন ব্লগে এবং টুইটারে। তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন দায়িত্বশীল লোককে অসম্ভব চাপে রেখেছে। তারপর তারা আল জাজিরা, সিএনএন এরকম বড় বড় অর্গানাইজেশনে গিয়ে তারা প্রচারণা চালিয়েছে। ওই দিকটা কিন্তু বিশাল আকারে সামাল দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। আচ্ছা আচ্ছা, তো আমি আসি শেহাব, আপনার কাছে আসছি। আমি আপনার কাছে জানতে চাইবো, শেহাব যেটি বলছিলেন যে টুইটার কিংবা অনলাইনে তারা অনেক বেশি সরব ছিল এবং তারা এক ধরনের চাপ তৈরি করেছে কর্তৃপক্ষের উপরে। সেই অনলাইনের উপরে যদি আমি আসি, গণজাগরণ মঞ্চ এখনকার অবস্থায় যদি আমি আসি, গণজাগরণ মঞ্চ কিন্তু এক ধরনের অপপ্রচারেরও মুখোমুখি হতে হচ্ছে, এবং এই অপপ্রচার তাদের বেশ, বলবো যে বেশ ভুগিয়েছে তাদের। বাংলাদেশের এমন অনেকেই আছে এই অপপ্রচারগুলোতে, যে নাস্তিক বা নাস্তিক ব্লগার, নানা ধরনের অপপ্রচার করা হয়েছে। সেখানে কিন্তু অনেকে অনেকে বিশ্বাস করেছেন, অনেকে আছেন যে বিশ্বাস হতে করেন না, কিন্তু গণজাগরণ মঞ্চ নিয়ে এক ধরনের অস্বস্তিতেও কিন্তু আছেন, সেটা অস্বীকার করা যাবে না। এই অপপ্রচারটা কেন গণজাগরণ মঞ্চের ঠিকভাবে মোকাবেলা করতে পারলো না মানুষের মাঝখানে? আসলে গণজাগরণ মঞ্চ তো রাজপথে ব্যস্ত, এবং একটা আন্দোলন করার জন্য যে পরিমাণ শ্রম, যে পরিমাণ সময় তারা রাজপথে দিয়েছেন, তো সেই সময় আসলে প্রোপাগান্ডাকে হ্যান্ডেল করাটা আমার ধারণা তারা খুব একটা সময় দিতে পারেননি। তো এটার একটা কারণ হচ্ছে যে যারা ওখানে মূলত আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এরা সবাই কিন্তু ব্লগার বা ফেসবুকে লেখালেখি করেছেন। তাদের তো আসলে এত বড় আন্দোলন করে অভ্যস্ত না, আন্দোলন করে অভ্যস্ত না। তো এত বড় একটা আন্দোলন, ওইখানেই তো তাদের সব সময় চলে যাচ্ছে। এখন এটা আসলে বন্ধ করার দায়িত্ব বা এটাকে হ্যান্ডেল করার দায়িত্বটা আমার মনে হয় সরকারের সবচেয়ে বেশি ছিল। আর গণমাধ্যমরা তো সবসময় এটা সাথে ছিল, যার কারণে অনেক প্রোপাগান্ডাকে থামিয়ে দেওয়াও সম্ভব হয়েছে। তো সরকার আসলে এটা একটা বড় উদ্যোগ নিতে পারতো, যে ধরনের এমনকি আন্তর্জাতিক যেই প্রোপাগান্ডাগুলো হয়, যেমন আমি যদি বলি প্রতিটা ফাঁসির রায়ের পরে অনেক বিদেশি মিডিয়া কিন্তু অনেক আজে বাজে নিউজ করে। এমনও আমি নিউজ করতে দেখেছি যে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধকে তারা বলছে সিভিল ওয়ার। তো সেখানেও নেতা, হ্যাঁ, তো সেখানেও কিন্তু সরকার কোনো কড়া ভাষায় তাদেরকে বলতে পারছে না যে এগুলো অপপ্রচার তোমরা বন্ধ করো। আচ্ছা, সেটা ফোন নিয়ে আসছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মনির বলছিলাম, কাতার থেকে। জি মনির ভাই বলেন। খড়কে ঈদগাহ থেকে। জি মনির ভাই বলেন। হ্যাঁ ভাই, আমি একটু প্রশ্ন, আমার একটু আগে এক ভদ্রলোক বলছে গণজাগরণ মঞ্চে দেশের জন্য অনেক আওয়ামী লীগের অনেক লাভ হয়েছে, বিএনপির ক্ষতি হয়েছে। তো এই জন্য আমাদের দেশের তো অনেক হেফাজত ইসলাম, আমাদের ইসলাম তো ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগে। এই যে হেফাজত ইসলাম কতগুলো মানুষ মারলো ভাইয়া।
এটা তো কোনো বিচার হইল না। আচ্ছা, আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি, আপনার প্রশ্ন কেন? বুঝতে পেরেছি। তবে ব্যাপারটা বেশ বিতর্কিত না। এই আমি বলছিলাম এই যে এক ধরনের কিন্তু Perception তৈরি পারসেপশন হয়েছে। তৈরি হচ্ছে, অপপ্রচারের কিন্তু ব্যাপার আছে। নিউজ যেমন ফোন করে বললেন, এটা কিন্তু এক ধরনের গুজব যে অনেক মানুষ মারা গেছে, এখনো কিন্তু প্রমাণ করা যায়। আমি এই বিষয়ে একটু অমর সাহেব আপনার কাছে জানতে চাইবো, এই যে নানা ধরনের গুজব তৈরি হচ্ছে, গণজাগরণ মঞ্চ নিয়ে নানা ধরনের অপপ্রচার করা হয়েছে, আপনার কি মনে হয় এটি সঠিকভাবে মোকাবেলা করা গেছে, এই গুজব বা কিংবা অপপ্রচারের ব্যাপারটি? আমি একটা উদাহরণ দেই। এই অপপ্রচার শুরু করেছিল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমান যখন আটক করা হলো এরকম একটা খারাপ কাজ করার জন্য, তখন কিন্তু আপনাদের সম্পাদকদের সমিতি কিন্তু তার মুক্তি চেয়েছে। তো দায়টা কিন্তু সেই অর্থে সাংবাদিক সমাজের উপরই আসে, অন্তত কিছুটা দায়। আচ্ছা, না, কিন্তু ঠিক আছে, আমরা হলো কেউ কেউ হয়তো চেয়েছে, হয়তো মুক্তি চেয়েছে, তাদের হয়তো একটা সাংগঠনিক একটা দায়বদ্ধতা ছিল, মুক্তি চেয়েছে। কিন্তু আমি বলছি যে ঠিক আছে, গণমাধ্যম হয়তো তার রোল প্লে করবে, সরকার তার রোল প্লে করবে। আপনি বলছেন গণজাগরণ মঞ্চের সঙ্গে যারা যুক্ত তাদের বেশিরভাগ তো ব্লগার, তারা বেশিরভাগ তো ফেসবুকে কিংবা অনলাইনে বেশ সোচ্চার। অপপ্রচারটা বেশিরভাগই হচ্ছে ফেসবুকে কিংবা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সেখানে কেন ঠিকভাবে মোকাবেলা করা যায়নি? আমার ফেসবুক পেজে আমি দেখতে পেয়েছি যে একের পর এক আসছে সেই ছবিগুলো, গণজাগরণ মঞ্চ নিয়ে অপপ্রচার, কিংবা এই যে যেটি হয়েছিল মতিঝিলে, যে লাখ লাখ মানুষ মেরে ফেলা হয়েছে, এই যে এই ধরনের পোস্ট আসছে, কিন্তু আমি কিন্তু এর বিরুদ্ধে খুব একটা পোস্ট আমার ফেসবুক পেজে দেখতে পাইনি। আমার মনে হয় বাংলাদেশে কিন্তু কয়েকটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে ফেসবুকে যখন অপপ্রচার করা হয় সেটা যথাযথভাবে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো তখন ছিল না, এখন একটু একটু হচ্ছে, এবং পুলিশের সেই সক্ষমতা ছিল না। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে মতিঝিলে যখন হেফাজতে ইসলামের লোকজন দখল করেছে, ওরা কিন্তু সরাসরি ফেসবুক করে করেনি, এইটা কৃত্রিমভাবে টাকা পয়সা খরচ করে ফেসবুকের জিনিস কাগজে প্রিন্ট করে অন্য একটা মেকানিজমে অন্য সংগঠনের মাধ্যমে ছড়ানো হয়েছে। তো কাজেই এবং যারা সেটা করেছে তাদেরকে কিন্তু এখন আবার তাদেরকে তো জমি টমিও দেওয়া হয়েছে, তাই না? তো তো কাজেই কারা বন্ধ, একটা খারাপ কাজ কারা বন্ধ করবে? যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছে তারা যথেষ্ট কঠোর ছিল না, এবং পাশাপাশি একদম সেন্টার পিসে কেন্দ্রে যারা নেতৃত্ব ছিল তাদের মুক্তি চেয়ে বসে আছে সাংবাদিক নেতারা। আচ্ছা তো কাজে এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, আমি আরেকটা ফোন নিয়ে যাবো আসছি। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, জি হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি দুবাই থেকে বলতেছি ভাই। জি ভাই, আপনার নামটা বলেন। আমার নাম ভাই সাবের আলম। জি সাবের ভাই, বলেন বলেন। জি ভাই, এই যে কালকের নিউজে খবরে দেখাই যে এই যে মনে করো এই যে সাইড দোকানের এই যে মনে করো পুলিশে বিভিন্ন প্রকারের মনে করো হাইরানি করিয়া মর্মান্তিক বেচারার মৃত্যু হয়েছে, ঠিক আছে? এখন আমরা অনেক এইখানে খবরে দেখতে পাই যে মনে করো রাজধানীতে বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জ কতজন মানুষ কিভাবে হত্যা করতেছে, গলা কাটা লাশ, বিভিন্ন প্রকারের সমস্যা। এখন যদি এগুলা যদি সরকারে যদি পদক্ষেপ না নেয়, সেই আমরা আর কি করবো বিদেশে থাকি, আর যে দেশের জনগণ যারা আছে সাধারণ পাবলিক, তারা যদি সরকার যদি সুবিচার যদি না করতে পারে, এই যে মনে করো যুদ্ধ অপরাধীর বিচার বিভিন্ন প্রকার সবকিছু করতে আমি সাবের ভাই, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি এই প্রশ্ন শরীফ স্যার আপনার কাছে জানতে চাইবো যে পুলিশের ভাবমূর্তি এখনকার প্রশ্নের সম্মুখীন দাঁড়িয়ে গেছে। হঠাৎ করেই ঘটনা একটি প্রথম রাব্বি দিয়ে হলো বাংলাদেশ ব্যাংকের একজন কর্মচারী, তার উপর যে পুলিশি নির্যাতন, এবং তারপরে হঠাৎ করে কিন্তু বেশ কয়েকটি টানা ঘটনা ঘটেছে। এবং এই এখন যেটি কাতার থেকে যিনি বলেছেন, মানে যারা বাইরে আছেন তারাও এখন বেশ উদ্বিগ্ন বাংলাদেশে। হ্যাঁ না, এটা তো একটা ভয়াবহ ঘটনা, যেটা চা দোকানদারকে যেভাবে মেরে ফেলা হয়েছে। আসলে বিষয়টা হলো যে এই আইন শৃঙ্খলা বাহিনীর যেই ঘটনাগুলো, এটা তো আসলে দায়িত্ব সরকারের, তারাই আসলে পদক্ষেপ নেবে। এবং এখন যতগুলো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত প্রত্যেকটা ঘটনাতেই কিন্তু একটা ব্যবস্থা অন্তত নেওয়া হয়েছে, তাদেরকে প্রত্যাহার করা হয়েছে, একটা তদন্ত সেল করা হয়েছে। তো এগুলো যদি বিচার হয়, আমার ধারণা আবার আইন শৃঙ্খলা বাহিনী তার একটা আস্থা আবার ফিরে পাবে। এবং আমার কাছে মনে হচ্ছে অন্য অনেক ঘটনার সাথে যদি বলি, এবার কিন্তু যে ঘটনা ঘটে খুব তাৎক্ষণিকভাবে ঘটলো, ব্যবস্থাও খুব দ্রুত নেওয়া হয়েছে। আগে জাস্ট প্রত্যাহার করে নিয়ে যাওয়া হতো, এখন কিন্তু এবং আগেও যেটা হতো যে ডিফেন্ড করা হতো, মানে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টাকে ডিফেন্ড করার চেষ্টা করা হতো। এবার কিন্তু আর সেটাও করা হয় না, একদম তাৎক্ষণিকভাবে তাকে সরিয়ে দিয়ে তারপরে
তার প্রক্রিয়ার যেটা বের হয়ে আসে সেটা আমরা জানতে পারবো। ওমর সাহেব, আপনাকে যেটা জানতে চাইবো যে একজন যে কাতার থেকে ফোন করেছিল, নিশ্চয়ই আপনিও এরই মধ্যে কি এই জিনিসটা ফলো করছেন যে বাংলাদেশে যে পুলিশি নির্যাতন বা হয়রানির ব্যাপারটি আর বেশ আলোচনা আসছে এবং পুলিশের ভাবমূর্তি এরই মধ্যে বেশ সংকটের মুখে দাঁড়িয়ে গেছে? লোকে মানে ওনাকে মেরে ফেলেছে জি জি কিছু পুলিশ। যে আমি যে আপনি যেহেতু যুক্তরাষ্ট্রে থাকেন অনেকদিন ধরে, আমি বলবো যে আসলে এই যে সেখানকার পুলিশের ভাবমূর্তি, বাংলাদেশের পুলিশের ভাবমূর্তি আমরা আকাশ পাতাল একদম তফাৎ মনে হয় একদম। না, দুটোই আসলে পাতালে পাতালে। কারণ আপনি এখানেও দেখবেন, হ্যাঁ, এখানে আপনি পুলিশ ব্রুটালিটি আমেরিকাতেও খুবই খারাপ, বিশেষ করে আফ্রিকান আমেরিকান যারা তাদের উপরে খুবই অত্যাচার করে। যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশে মাত্রাটা একটু বেশি, কারণ বাংলাদেশে মানুষের তুলনায় পুলিশ অনেক কম। আমেরিকাতে অনেক সেই তুলনায় অনুপাতটা ভালো, কাজে ওদের কাজের চাপটা কম। আপনাকে দেখতে হবে মানে আমি একদিন পত্রিকায় শুনেছি একজন পুলিশ কনস্টেবল নাকি দিনে 18 ঘন্টা কাজ করে। আপনি আমি কিন্তু করি না, তাই না? এবং তাদের তো বেতনও অনেক কম। হ্যাঁ, বেতন অনেক কম। হ্যাঁ, এবার তো আবার 100 কত % বেতন বাড়ানো বাড়ানো হয়েছে। হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সাংবাদিক হিসেবে আপনারা এটার জন্য যারা দায়িত্বশীল লোক তাদেরকে কতটুকু চাপ দিচ্ছেন? এখানে যেটা হয় সেটা হচ্ছে পুলিশ যে গার্ডিয়ানের তাদের ওয়েবসাইটে একটা কাউন্টার রেখেছে, প্রতিদিন আমেরিকাতে পুলিশের হাতে কতজন লোক মারা যায় সেটা ওরা গুনতে থাকে, এবং এটা তারা একদম পত্রিকার প্রথমে দিয়ে দেয় ওয়েবসাইটে। তো এর অর্থ কি? পুলিশ জানে যে তারা গুরুত্বপূর্ণ পত্রিকাগুলো আছে, টিভি চ্যানেলগুলো তাদেরকে নজরে রেখেছে। তো আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে, যখন কেউ মারা যায় তখন হঠাৎ করে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে, এরপর হঠাৎ করে সবাই ভুলে যায়, আবার একজন মারা যায় আবার করে। তো এটা যদি কন্টিনিউয়াসলি চাপ দেওয়া যায় তাহলে হয়তো আরেকটু বেটার হবে। আচ্ছা, ধন্যবাদ। শরীফ, একদম শেষ সময় চলে এসেছে। আপনাকে জানতে চাই পাশে একজন তরুণ হিসেবে যদি বলি, একজন গণমাধ্যম কর্মী হিসেবে যদি আপনার কাছে বলি যে এই যে পুলিশের আমরা যতই গালাগালি করি না, শেষ পর্যন্ত আমাদের কিন্তু আশ্রয় কিন্তু পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদেরকে যেতে হয়। কেমন আসলে আইন শৃঙ্খলা বাহিনী দেখতে চান বা তাদের যে প্রত্যাশাটা কি, তরুণ হিসেবে যদি বলি? মানে আমরা তো সার্বক্ষণিকভাবে আমরা যখন রাস্তায় বের হই, আমরা আবার ঠিকভাবে ঘরে ফিরে আসবো কিনা এই একটা নিরাপত্তাহীনতা, এই নিরাপত্তাহীনতা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং এটার জন্য আসলে পুলিশকেই প্রথম পদক্ষেপটা আসলে তাদেরকেই নিতে হবে, তাদেরকেই আস্থার জায়গাটা তৈরি করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে। শরীফ আল স্যার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এই জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। ওমর সাহেব, আপনাকে ধন্যবাদ দিতে হবে, অনেক দূর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এতটা সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, দর্শক, শরীফ যেটি বলছিলেন আসলে এমনটা পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে চাই যারা আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়াবে। আর যদিও আমরা জানি যে আসলে আমাদের প্রায় 1000-এর জন্য একজন পুলিশ আমাদের মানে নিরাপত্তায় আছেন, কিন্তু এতজনের নিরাপত্তায় এই 1000-এর জনের সঙ্গে আমাদের একজন পুলিশের যে কি বলবো সম্পর্ক, সেটিও কিন্তু যেই রকম সম্পর্ক হওয়ার কথা সেই রকম সম্পর্ক নয়। এটা কেন না এটা আমরা জানি না। আমরা আশা করব যে পুলিশের সঙ্গে আমাদের যেমন সম্পর্ক হওয়ার দরকার, একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক যেন হয়, এই প্রত্যাশা নিয়ে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।